হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এডুকেশন মেজর নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু ম্যাথমেটিক্স রয়েছে, একটা শিক্ষা রাশিবিজ্ঞান বলে একটা পেপার রয়েছে। সেই পেপার থেকে আজকে আমি কোয়ার্টাইল ডিভিয়েশন বা চতুর্থাংশ বিচ্যুতি যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু তোমাদের আজকে শিখিয়ে দেবো। কি করে এই ম্যাথটা ইজিলি ভাবে করবে সেটাও কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো, আমি ভিডিওটি শুরু করতে চাই। শুরু করার আগে তোমাদেরকে বলবো, দেখো এখানে কোয়ার্টাইল ডেভিয়েশন করতে গেলে Q1, Q3 এবং Q4 লাগবে। Q2টার প্রয়োজন সেভাবে নেই আমাদের, যদিও বা এখানটায়। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো আপলোড করলে তার নোটিফিকেশন পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে, জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে অল পেপারের কোর্স ফি। চলো শুরু করব আজকের ক্লাসটা, কোয়ার্টাইল ডেভিয়েশন। দেখো, সবার প্রথমে আমি যদি বলি, তোমাদের কিন্তু এইভাবে একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা কিভাবে সাজানো থাকবে, যেমন মনে করো স্কোর একদিকে দেওয়া থাকবে, একদিকে পরিসংখ্যা দেওয়া থাকবে। যেমন 32 থেকে 34 দেওয়া আছে 14, 35 থেকে 37 দেওয়া আছে, তার নিচে থাকবে 62, 38 থেকে 40 তার নিচে থাকবে 99, তোমার 41 থেকে 53 তার নিচে থাকবে 18, 44 থেকে 46 তার নিচে থাকবে 7। তার মানে কি, এখানে কোশ্চেন্স কিন্তু এটা তোমাকে থাকবে এবং তোমাকে বলবে কোয়ার্টাইল ডেভিয়েশন বা কিউডি। ঠিক আছে, কিউডি বলি এটাকে আমরা, কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থাংশক বিচ্যুতি। ওকে, বিচ্যুতি। এর আগে তোমাদের এডির অঙ্ক আমি করিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নাও। দেন এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এমডি করিয়ে দিয়েছি, যেটাকে মিন ডেভিয়েশন বলি। আচ্ছা, এমডি আর এডি কিন্তু সেম, মনে রাখবা। এমডি মানে মিন ডেভিয়েশন, এডি মানে অ্যাভারেজ ডেভিয়েশন, যেটাকে আমরা গড় বিচ্যুতি বলি। এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা আদর্শ বিচ্যুতি বলি। এই দুটো আমি করিয়ে দিয়েছি। এবং আজকে আমাদের চলবে কিউডি মানে কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থাংশক বিচ্যুতি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে প্রশ্ন গেল। এবার উত্তরটা আমি কি করে সাজাবো বা কি করে লিখবো ধ্যান দেবে। তাহলে প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কোর, প্রথমে স্কোর আমরা লিখবো স্কোরের ঘরে, যেভাবে স্কোরের ঘরে আগে আমরা দেখতে পেয়েছিলাম যেরকম ভাবে আছে। প্রকৃত স্কোরের ঘর ফাঁকা রাখবো, আমরা এখন লিখবো না প্রকৃত স্কোরে। এবং পরিসংখ্যাতে আমরা লিখবো যে পরিসংখ্যানগুলো কোশ্চেনে দেওয়া আছে সেই অনুযায়ী লিখবো। ঠিক আছে, যেমন 32 থেকে 34 পরিসংখ্যা ছিল 14, 35 থেকে 37 পরিসংখ্যা ছিল 62, এখানে 38 থেকে 40 পরিসংখ্যা ছিল 99, এখানে 41 থেকে 43 পরিসংখ্যা ছিল 18, 44 থেকে 46 পরিসংখ্যা ছিল 7। এইভাবে আমরা লিখে ফেলবো। এবার আমরা প্রকৃত স্কোরে আসবো। প্রকৃত স্কোরটা আমরা কি করে পাবো ধ্যান দিবা। প্রকৃত স্কোর পাওয়ার নিয়মটা হলো, যেমন সামনে এখানে কত আছে 32, এখান থেকে 0.5 প্লাস মাইনাস করতে হবে প্রথমটা থেকে। এখান থেকে কি হবে 32 থেকে 32.00 মানে 32 মানে 32.00, এখানে 0.5 মাইনাস করতে হবে, তাহলে দাঁড়াবে 31.5। এই যে এখানে হলো 31.5। এবার পরের ঘরে যেটা আছে এখানে 34 আছে, তাহলে 34 এর সঙ্গে 34.00 ধরে রাখবা, 34 কে 34.00 এর সঙ্গে 0.5 এটা যোগ করতে হবে। তাহলে প্রথমেরটা থেকে মাইনাস করতে হবে, পরেরটার সঙ্গে প্লাস করতে হবে। তাহলে এখানে কিন্তু এটা চলে আসবে 34.5। একইভাবে 35 থেকে 0.5 মাইনাস করলে 34.5, 37 এর সঙ্গে 0.5 প্লাস করলে 37.5, এখানে 38 এর থেকে 0.5 মাইনাস করলে 37.5, 40 এর সঙ্গে 0.5 প্লাস করলে এখানে 40.5, এখানে 41 আছে, 41 থেকে মাইনাস 0.5 করলে পরে এখানে 40.5, এখানে 43 আছে, এর সঙ্গে প্লাস তোমার হচ্ছে 0.5 করলে পরে 43.5। ওকে, দেন 44 আছে, তাহলে 44 থেকে যদি 0.5 আমি মাইনাস করি তাহলে 43.5। এবার এটা থেকে 46 এর সঙ্গে যদি প্লাস করে দেই তাহলে 46.5। এইভাবে করে পুরো পার্টটা হয়ে যাবে। এবার এটাকে বলে ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটাকে বড় হাতের এফ দিয়ে আমরা লিখবো। পরিসংখ্যাকে যখন আমরা কিউডি করবো, ধ্যান দিবা, চতুর্থাংশ বিচ্যুতি যখন আমরা করব কিউডি, তখন একটা মানে এখানে অঙ্কটা খুব ছোট কিন্তু পরবর্তী সমাধানটা খুব বড়। কিন্তু এখানে স্কোর, প্রকৃত স্কোর, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমি কি করে পাবো, দেখো প্রথম ঘরে 14 ছিল, আমি 14ই লিখবো। দ্বিতীয় ঘরটা কি করে আসবে, প্রথম ঘরের সঙ্গে এই ঘরটা প্লাস করে এই ঘরটা আসবে। দেখো 14 আর 62 যোগ করো 46 চলে আসবে। এবার এই ঘরের সঙ্গে এই ঘর প্লাস করে এই ঘরটা আসবে।
যেমন 99 প্লাস 76 করলে 175, এবার 175 এর সঙ্গে 18 প্লাস করলে যদি প্লাস করো তাহলে এই ঘরটা চলে আসবে 193। এবার 193 এর সঙ্গে যদি এই ঘরটা তুমি প্লাস করে দাও তাহলে 200 এর পাশে লিখবা n। এবার nটা আমরা কেন লিখবো? n মানে টোটাল ক্রমযৌগিক পরিসংখ্যার নাম্বার এখানে কত আছে। যদি এই ঘরটাকে পুরোটাকে অ্যাড করো তুমি, মানে এই ঘরটাকে পুরোটাকে অ্যাড করো, তাও কিন্তু তোমার কি আসবে n = 200 এখানে চলে আসবে। ক্লিয়ার? n = 200 বলতে ক্রমযৌগিক পরিসংখ্যার টোটাল যোগফল, মানে ক্রমযৌগিক পরিসংখ্যার টোটাল যোগফল না, বলতে গেলে পরিসংখ্যার টোটাল যোগফল। যদি এটাকে তুমি পুরোটাকে যোগ করো, এগুলাকে পুরো যোগ করো ক্যালকুলেটর দিয়ে, দেখবা কত চলে আসবে এখানে তোমার 200 চলে আসবে। তাহলে n = 200, তুমি এখানেও লিখতে পারো n = 200, এখানেও লিখতে পারো। ক্লিয়ার? বোঝা গেল? বিষয়টা বোঝাতে পারলাম পুরো সিস্টেমেটিক ভাবে, এই জায়গাটা বোঝা গেল? কোনো কারো কনফিউশন নাই যে এখানে কি করে করতে হয়, স্কোর থেকে প্রকৃত স্কোর কি করে করতে হয়, 0.5 মাইনাস করে নিম্ন শ্রেণী সীমানা, এটাকে বলে সামনের গুলোকে বলে নিম্ন শ্রেণী সীমা, পরেরটাকে বলে উচ্চ শ্রেণী সীমা। তাহলে নিম্ন শ্রেণী সীমানা থেকে 0.5 মাইনাস এবং উচ্চ শ্রেণী সীমানার সঙ্গে 0.5 প্লাস করলে আমাদের প্রকৃত স্কোর পেয়ে যাবো। পরিসংখ্যা অলরেডি কোশ্চেনে দেওয়া থাকে, কোশ্চেন থেকে দেখে দেখে লিখবা। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কি থাকবে, প্রথম ঘরে যা আছে তাই বসবে, এবার দ্বিতীয় ঘর থেকে কি করবা, পরের ঘরের সঙ্গে যোগ করে দেবা, এই ঘরটা চলে আসবে। ক্লিয়ার? যখন এই ঘরে লিখবা তখন এই ঘরটা, এবার যখন এই ঘরটা লিখবা এই দুটো যোগফল এটা, এটা যখন আসবে তখন এই তিনটে যোগফল এটা, তারপরে যখন এটা আসবে এই তিনটে যোগফল এটা, ঠিক আছে, চারটা যোগফল, আর লাস্টে গিয়ে সবগুলো যোগফল এখানে আসবে। এইভাবে করেও তোমরা করতে পারো, এমন করেও যে করার প্রয়োজন হচ্ছে এমনটা কিন্তু নয়। আমি ভেরিয়াস টাইপ অফ তোমাদের শিখিয়ে দিচ্ছি, মানে প্যাটার্ন, তো তোমরা তোমাদের মতন করে করবে। এবার এখানে জিনিসগুলো মনে রাখবে কি কি হলো, খাতার মধ্যে নিশ্চয়ই লেখা আছে কি কি হলো না হলো, সম্পূর্ণ জিনিস বোঝা গেল এখানে? ওকে। এবার দেখো প্রথমে আমরা কি করব, সবার প্রথমে এখানে বলা আছে প্রত্যেকটা এখানে জিনিসগুলোকে লিখতে হয় কিন্তু একটু বেশি। প্রথমেই প্রথম চতুর্থাংশ বিন্দু নির্ণয় করতে হবে। প্রথম চতুর্থাংশ বিন্দু নির্ণয়ের জন্য কি করতে হবে, প্রথম চতুর্থাংশ শ্রেণী নির্ণয় করতে হবে। এবার তার জন্য কি করতে হবে, তার ফর্মুলা হলো n/4। এবার n/4 কি, n আমাদের কত বেরিয়েছিল 200, 200/4 করলে পরে 50 বেরিয়ে যাচ্ছে। তাহলে n/4 এটা হচ্ছে প্রথম Q1 বের করতে গেলে সবার প্রথমে আমাদের লাগবে, আমাদের n/4 = কি আছে সেটা বের করে নিতে হবে। ক্লিয়ার? এইবার প্রথম চতুর্থাংশ শ্রেণী, যে শ্রেণীতে প্রথম চতুর্থাংশ বিন্দু বা Q1 অবস্থিত সেটি কিন্তু আমাদের লিখতে হবে। এবার এটা কি করে পাবো, দেখো ধ্যান দিবা এই জায়গাটা, অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে। এবার 50টা আমরা কোথায় পেলাম, ধ্যান দিবা, 50টা আমরা কোথায় পেলাম বা কোথায় পাবো সেটা আমরা দেখবো। প্রথম কাজ হচ্ছে তোমার যে 200/4 করতে হবে, অর্থাৎ n/4। n আমাদের অঙ্কে আগের পেজে বেরিয়েছিল, তোমার খাতার মধ্যে লেখা আছে, লিখে নাও, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে n/4 = 200/4 করে 50 আসলো, এটা আমাদের বোঝা গেছে 50 চলে আসলো। এবার এই Q1 এর ফর্মুলা হচ্ছে এই জায়গাটা, এটা জিনিস একটু লিখে নাও খাতার মধ্যে। Q1 = L1 প্লাস n/4 মাইনাস f ডিভাইডেড বাই ছোট হাতের f ইন্টু i। এটা হচ্ছে মেইন হচ্ছে ফর্মুলা Q1 এর। আমি এটা বোঝাবো তোমাদেরকে, এখানে লেখা আছে, দেখো কি করে পাবা না পাবা ডিটেলসটা বলে দিচ্ছি আমি। ক্লিয়ার? দেখো আচ্ছা, প্রথমে এই জিনিসটাকে বোঝো। Q1 মানে কত ছিল আমি বললাম, সরি n/2 4 = কত বেরিয়েছিল, 50 বেরিয়েছিল, কারণ এখানে n = কত ছিল 200/4 করলে কত হচ্ছে 4, 50 এ 200, তাহলে 50 বেরোলে। এবার 50টা এখানকার মধ্যে কার মধ্যে পাবো, 50টা এর মধ্যে 50টা পাবো, ভালো করে বুঝবা। 76 এর মধ্যে আমি 50টা পাবো, 76 এর মধ্যে আমি 50টা পাবো, অর্থাৎ এখানে 14 পর্যন্ত আছে, এখানে 76 পর্যন্ত আছে, অর্থাৎ 14 এর পর থেকে 76 পর্যন্ত আমাদের এখানে পাবো। তার মানে এখানে n/4 = যে 50 বেরোলো, এই 50টা কিন্তু আমি এই জায়গাটাতেই পাবো। তো যার জন্য এবার এর স্কোর কি আছে এখানে দেখতে হবে। 34 প্রকৃত স্কোর কত আছে, 34.5 থেকে 37.5, এটা হচ্ছে প্রকৃত স্কোর। তাহলে এখানে যেখানে আমি 50টা পেলাম তার প্রকৃত স্কোর হচ্ছে 34.5 থেকে 37.5। তাহলে আমি এবার পরের পেজে চলে যাব। তাহলে এখানটা দেখো এই যে কথাটা লেখা হলো 34.5 থেকে 37.5, এটা Q1 শ্রেণীতে অবস্থিত হলো কিন্তু, অর্থাৎ প্রথম চতুর্থাংশ শ্রেণী বা যে শ্রেণীতে প্রথম চতুর্থাংশ বিন্দু হবে সেটা কোন জায়গাতে, এখানে 34.5 থেকে 37.5। কি করে পেলাম, যেখানে আমি 50টা পেয়েছি সেই ঘরের যে প্রকৃত শ্রেণী সীমা
আছে সেটাকে আমি এখানে লিখতে হবে। লেখার পরে এবার এখন প্রথম চতুর্থাংশ বিন্দু বা Q1 যদি নির্ণয় করতে হয় তাহলে এই ফর্মুলাটা তুমি লিখবা। এই ফর্মুলা লেখার পরে কোথা থেকে কি আসবে, এই ফর্মুলা লেখার পরে L1 কোথা থেকে আমরা পাবো, L1টা হচ্ছে এই যে প্রথমে যেটা আছে, L1টা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, প্রকৃত স্কোরের নিম্ন শ্রেণী সীমানা 34.5, তাহলে L1 = 34.5, এটা বেরিয়ে গেল। ঠিক আছে, n/2 তুমি জানো, n/4 তুমি জানো এখানে 50 বেরিয়েছে, তাহলে n/4 এর মানও আমি পেয়ে গেলাম কত, n/4 = 50। তাহলে দেখো L1 আমি কি করে পেলাম, Q1 যেখানে পাবো অর্থাৎ 50টা আমি যেখানে পাবো, আগে অঙ্কটা যেখানে করেছি 50টা আমি যেখানে পাবো সেখানকার নিম্ন শ্রেণীর সীমানা 34.5, সেই 34.5 হচ্ছে L1। ক্লিয়ার? এবং তারপরে n/4 = কত, 50, তাহলে n/4 = 50 হয়ে গেল। এবার বড় হাতের f দরকার আমার, ফ্রিকোয়েন্সি, যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা আমি বলি। ছোট হাতের f মানে অনলি পরিসংখ্যা, আমি এটাকে বলছি। কোন ঘরে লিখেছিলাম আমি জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে বড় হাতের f লিখেছিলাম মানে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এখানে ছোট হাতের f লেখা ছিল মানে পরিসংখ্যা। তাহলে এবার এখান থেকে আমরা কি করে পাবো বড় হাতের f এবং ছোট হাতের f, Q1 এ কি করে পাবো, দেখো যখনই আমরা Q1 এর বড় হাতের f বের করতে যাব তখন প্রথম চতুর্থাংশ শ্রেণী বা যে শ্রেণীতে প্রথম চতুর্থাংশ বিন্দু অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর মানে আগের, তাহলে যেই জায়গায় আমি 50 পেয়েছিলাম তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত আছে এখানে দেখে নিতে হবে আমাকে। যে অঙ্কটার মধ্যে এই যে যেখানে আমি 50 পেয়েছিলাম, যেখানে আমি 50 পেয়েছিলাম তার আগে ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে, 14, তাহলে এখানে f = 14, এটা মাথায় রাখতে হবে। f = 14 কি করে আসলো, তাহলে আমি আবারও বলছি তোমাদের L1 আমি দেখিয়ে দিলাম, L1 = কি করে পেলাম, 34.5। এখানে আমরা n/2 = কি করে পেলাম, 50, সেটাও দেখিয়ে দিলাম। f কি করে, ক্রমযৌগিক পরিসংখ্যা মানে যেই ঘরে আমি 50 পেয়েছিলাম, ঠিক ওই ঘরের যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার আগের যে পরিসংখ্যাটা আছে 14, সেটা কিন্তু লিখতে হবে। এবার ছোট হাতের f মানে কি, প্রথম চতুর্থাংশ শ্রেণী বা যে শ্রেণীতে প্রথম চতুর্থাংশ বিন্দু অবস্থিত তার পরিসংখ্যা, অর্থাৎ যেই ঘরে তুমি পেয়েছো তার পরিসংখ্যা নিতে হবে। যেই ঘরে তুমি 50 পেয়েছিলে তার পরিসংখ্যা, তাহলে কোন ঘরে আমরা 50 পেয়েছিলাম, দেখো এই ঘরে আমরা 50 পেয়েছিলাম, তাহলে এই ঘরে যদি 50 পাই তাহলে এই ঘরে আমি 50 পেয়েছিলাম, তাহলে এই ঘরের পরিসংখ্যাটা হচ্ছে 62। তাহলে এবার আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। L1 মানে যেই ঘরে 50 পেয়েছিলাম সেই ঘরের সামনেরটা, নিম্ন প্রকৃত স্কোরের সামনেরটা, তাহলে L1 = 34.5। এবার আমি কি নিব, আর n/2 n/4 কত, 50 আমরা বেরিয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কি করে বের করেছি শিখিয়ে দিলাম। দেন আমাদের লাগে বড় হাতের f, মানে কি, যেই ঘরে আমরা 50 পেয়েছিলাম তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 14। এইবার আমাদের লাগে ছোট হাতের f মানে কি, ছোট হাতের f মানে যেই ঘরে আমি 50 পেয়েছিলাম সেই ঘরের পরিসংখ্যা 62, তাহলে ছোট হাতের f = 62। এবং আরেকটা জিনিস সেটা ছিল আমাদের i কি করে পাবো, যদি এইটা বড়টার থেকে যদি এই ছোটটা বিয়োগ করে দাও তাহলে পাওয়া যায় i মানে হচ্ছে কি বোঝায়, শ্রেণী দৈর্ঘ্য বোঝায়। i মানে শ্রেণী দৈর্ঘ্য। এবার শ্রেণী দৈর্ঘ্য কি করে বের করতে হয়, 37.5 মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ 34.5, 5 গেলে 0 পয়েন্ট, এখানে কত হয়, 7 থেকে 4 গেলে 3, তাহলে 3, এখানে i = 3। তাহলে সব বের করা শিখিয়ে দিলাম, এবার আমরা অঙ্কটা ইজিলি ভাবে করতে পারবো। এবার অঙ্কটা কি করে করব দেখে নাও, এখানে খালি মানগুলো বসিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে সূত্র আমি কি বলেছিলাম, Q1 = প্রথম Q1 = তোমার n/4 মাইনাস বড় হাতের f ডিভাইডেড বাই ছোট হাতের f, সরি এখানে L1 হবে, হ্যাঁ L1 প্লাস n/4 মাইনাস বড় হাতের f ডিভাইডেড বাই ছোট হাতের f ইনটু হচ্ছে i। তাহলে L1 আমরা কত বের করেছিলাম, 34.5 বের করেছিলাম, প্লাস চিহ্ন দিয়ে n/4 = কত বেরিয়েছিল, 50। আচ্ছা আমি এখানে 50 লিখি, 50 মাইনাস বড় হাতের f = আমরা কত বের করেছিলাম, বড় হাতের f মানে 14 বের করেছিলাম, নিচে ছোট হাতের f = 62 বের করেছিলাম, ইনটু i = 3 বেরিয়েছিল। তাহলে সরাসরি এখানে কি করব আমরা, 34.5 প্লাস, তোমরা ক্যালকুলেটর দিয়ে কি করবা, ক্যালকুলেটর নিয়ে বসো এবং ক্যালকুলেটর দিয়ে কি করবা, 50 থেকে 14 বিয়োগ করবা, 50 থেকে 14 বিয়োগ করলে কত, 36/62 ইনটু 3, ক্যালকুলেটর দিয়ে করো তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। কি করে করবা দেখো আমি বলে দিচ্ছি,
তোমরা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে দেখো একটা জিনিস মনে রাখবা, এইভাবে কিন্তু ডাইরেক্ট গুণ করতে বা যোগ করতে যাবে না। সবার প্রথমে BODMAS, এটা হচ্ছে সরল অঙ্ক করার নিয়ম। B ফর ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট নাই, করতে হবে না। O ফর অফ মানে এর বলি আমরা, যেটা অঙ্কে দোষ, মানে আমরা যখন সরল অঙ্ক করেছিলাম। D ফর ডেসিমেল মানে ভাগের কাজ, M ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, A ফর অ্যাডিশন মানে যোগের কাজ, তারপরে S ফর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তাহলে সবার প্রথমে আমার ভাগ আছে, এখানটায় ভাগের কাজ করতে হবে। তাহলে 34.5 প্লাস ভাগটা করব, ভাগটা করলে কত হবে? উপরে আছে 36, ভাগ চিহ্ন দিয়ে 62 যদি করো তাহলে কত হবে? 0.58। এটা হচ্ছে 0.58 ইন্টু 3। তাহলে এবার আমায় কি করতে হবে? তারপরে গুণের কাজ, এই যে ভাগের কাজ হয়ে গেলে এবার গুণের কাজ, তাহলে গুণ করতে হবে। তাহলে 0.58 ইন্টু গুণ করলে পরে কত হবে? 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করলে 1.74। তাহলে 34.5 প্লাস 1.74, এবার যোগ করে দাও। সরি 74 হবে এটা, হ্যাঁ 74। তাহলে এবার যোগ করে দাও, 34.5 প্লাস 1.74 করলে পারে 36.24 হবে। 36.24 এখানে করা আছে, যদিও বা আমি সেই জিনিসটাই যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে এখানে দেখিয়ে দিলাম কি করে Q1 বের করতে হয়। এবার Q1 বেরিয়ে গেল, ঠিক আছে, Q1 বেরিয়ে গেল 36.24, Q1 বেরিয়ে গেল। এবার বের করতে হবে আমাদের Q3, তারপরে ডাইরেক্ট QD আমাদের বেরোবে। তাহলে এবার বের করতে হবে Q3, কারণ আমরা জানি QD এর ফর্মুলা হচ্ছে, QD এর ফর্মুলা যেটা হয় সেটা Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 হয়, তবে আমাদের QD বেরোবে। তাহলে আমাদের Q1 বেরিয়ে গেছে, এবার Q3 বের করতে হবে। Q3 বের করলে পারে কিন্তু আমাদের QDও বেরিয়ে যাবে। তাহলে এতটুকু হলো এটা ফার্স্ট পার্ট অঙ্কের, ঠিক আছে? আশা করছি এতটুকু বুঝতে পারছো। এইবার যেটা বলছে সেটা একটু ধ্যান দিবা। এখানে বলছে তৃতীয় চতুর্থাংশ বিন্দু, যেটাকে আমরা Q3 বলছি, নির্ণয় করতে হবে। এবার প্রথমে Q1 বের করলাম, এবার Q3 নির্ণয় করতে হবে। তৃতীয় চতুর্থাংশ বিন্দু নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের তৃতীয় চতুর্থাংশ শ্রেণী নির্ণয় করতে হবে। কি করে করব সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে দেখো, এর আগে যেমন তুমি কি করেছিলা, Q1 বের করার আগে তুমি কি করেছিলা? n বাই কত করেছিলা? n বাই করেছিলা 4। কিন্তু এখানে যদি তুমি Q3 বের করতে হয়, Q3 এখানে যেমন এখানে 1n হতো তো, যেটা Q1, তাহলে Q1 এর জন্য 1 আসলো এখানে, আর n বের হলো। তাহলে Q3 বের করতে হবে, তাহলে Q3 বের করতে হবে, এখানে 3 আসবে, n আসবে, ডিভাইডেড বাই 4 আসবে। তাহলে 3 ইন্টু n কত ছিল? 200, তাই না? n ছিল 200 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, 200, তাহলে 5 3 15, 150 হলো। তাহলে 150 বের হলো। Q3 এর মান হচ্ছে 150 বের হলো, যে Q3 এর মান এখানে 150 বের হলো। আবার বলছি 150 কিন্তু Q3 এর মান নয়। Q3 বের করতে গেলে সবার প্রথমে আমাদের 3n/4 নির্ণয় করতে হবে, অর্থাৎ তৃতীয় চতুর্থাংশ বিচ্যুতি বের করতে হবে। এইবার একইভাবে আগে যেমন Q1 এর যদি আমরা মান বলি, যেটা হচ্ছে n/4 ইকুয়াল টু আমাদের বেরিয়েছিল কত? n/4 ইকুয়াল টু বেরিয়েছিল 50। তাহলে n/4 ইকুয়াল টু 50 বেরিয়েছিল, তাহলে 50টা কোথায় ছিল সেটা আমরা দেখেছিলাম। এবার Q3 3n/4 করে বেরোলো 150। তাহলে এবার 150টা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। বাদ বাকি ফর্মুলা তো যা ছিল তাই থাকবে, তাই না? সেম ফর্মুলা থাকবে, ফর্মুলা তো চেঞ্জ হচ্ছে না, ফর্মুলা একটাই থাকছে। তাহলে আমরা একটু দেখে নেই। এবার Q3 নির্ণয় করতে গেলে সবার প্রথমে আমাকে দেখতে হবে যে 150টা আছে কোথায়। তাহলে 150টা আছে এর মধ্যে, দেখো এখানে আছে 76 পর্যন্ত, তাহলে 150টা আছে কার মধ্যে? এর মধ্যে। তাহলে এবার এই ঘরের যেটা প্রকৃত স্কোর আছে সেটা বের করতে হবে। তার প্রথমটা যেটা আছে সেটা L1, তাহলে এখানে L1 ইজ ইকুয়াল টু 37.5। আর কি লাগে আমাদের? আর কি লাগে? বড় হাতের F। বড় হাতের F কোনটা? যেই ঘরে বেরোচ্ছে 150, তার আগের ঘরটা অর্থাৎ 76 হয়ে গেল। এবার ছোট হাতের F মানে কি? পরিসংখ্যা। কোন ঘরের পরিসংখ্যা? এই ঘরের পরিসংখ্যা, সরাসরি 99। আর কি লাগে? n3/4 এর মান আমরা 150 বের করেছি, হয়ে গেল 150। তারপরে আমাদের কি আর একটা লাগে I ইজ ইকুয়াল টু কি? একই বেরোবে, I ইজ ইকুয়াল টু 3 বেরোবে, যদিও বা এই ঘরের বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে আলটিমেটলি 3 দাঁড়ায় I ইজ ইকুয়াল টু 7 বের করব। তাহলে কি করে বের করলাম প্রত্যেকটা জিনিস বোঝা গেল। সেম থিং আমরা এবার অঙ্কের মধ্যে মানটা বসাবো। এবার অঙ্কের মধ্যে আমরা মানটাকে বসাবো। এইখানে দেখো, এখানে দেখো 37.5, এটা L1, ঠিক আছে? এই যে সূত্রটা দেখো,
সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। Q3 ইকুয়াল টু L1 প্লাস আগেরটা কি ছিল n/4 ছিল, কিন্তু এখানে 3n/4 আর বাদ বাকি সব মাইনাস বড় হাতের f ডিভাইডেড বাই ছোট হাতের f ইনটু i, এটাই দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমাদের Q3 ইকুয়াল টু কত দাঁড়াবে, L1 কত বেরিয়েছিল 37.5 প্লাস 3n/4 ইকুয়াল টু 150 দাঁড়িয়েছে, মাইনাস বড় হাতের f কত ছিল 76 ছিল মেবি 76 ডিভাইডেড বাই কত ছিল ছোট হাতের f 99 দাঁড়িয়েছে ইনটু i মানে 3 বেরোবে। এটাই কিন্তু আলটিমেটলি মান বেরোচ্ছে। এবার এটা বিয়োগ করে ভাগ করে গুণ করে যোগ করলে আমাদের অঙ্ক শেষ। দেখো পরের পেজে আমরা চলে যাচ্ছি, এখানে করা আছে অঙ্কটা, এই যে এখানে দেখো দেওয়া আছে। কি করলাম দেখো, এই যে এখান থেকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। Q3 ইকুয়াল টু L1 37.5, 3n/4 ইকুয়াল টু 150 মাইনাস বড় হাতের f 76 ছোট হাতের f নিচে 99 ইনটু 3 করলে পারে যোগ বিয়োগ করে যেটাকে করলাম, এর থেকে এটা বিয়োগ করবা, প্রথমে এটার থেকে এটা বিয়োগ করার পরে যা হবে সেটাকে 99 দিয়ে ভাগ করবা, ভাগ হয়ে গেল 3 দিয়ে গুণ করবা, গুণ হয়ে গেল এটা আসবে দেখবা, এটাকে এই 375 দিয়ে প্লাস করবা 39.74 আসবে। এইবার আমাদের QD করার ফর্মুলা কি বলছিলাম আমি, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই কত 2, Q3 39.74, Q1 কত বেরিয়েছিল 34 পয়েন্ট মেবি 34 পয়েন্ট সামথিং 5 কিছু একটা বেরিয়েছিল মেবি। আচ্ছা আমি দেখে নিচ্ছি, এটা পরের পেজেই আছে, দেখো এখানে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, Q3 বেরিয়েছে 39.74 আর হচ্ছে Q1 বেরিয়েছে 36.24, মাইনাস করে দিয়ে 2 দিয়ে ভাগ করে 1.75, এটাই আনসার, আর কিছু নাই এখানে। তাহলে এই হচ্ছে আজকে QD তোমাদের পুরোপুরি শিখিয়ে দিলাম। আশা করছি যে QDর যে ব্যাপারটা আছে সেটা তোমরা শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। কোনো রকমের কোনো অসুবিধা হলে আমাদেরকে মেসেজ করো যে স্যার আরেকটা জিনিস বুঝিয়ে দিলে ভালো হতো, তোমাদের কি ডিমান্ড আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে জানাও। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 অথবা 6295916282 নাম্বার। তোমাদের যদি কোনো বাড়িতে বসে কোনো ম্যাথসের প্রবলেম হয়, আমি আছি, ইয়াসমিন ম্যাডাম আছেন, এডুকেশন করাচ্ছি, তোমাদের মিন মিডিয়ার মোডের পার্টটা ম্যাম করাচ্ছেন, আমি SDAD QD এর পার্টটা করাচ্ছি। যদি কোনো রকমের পার্টিকুলারলি ম্যাথ তোমাদের পরীক্ষা আসা অব্দি প্রবলেম হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি মেসেজ করে দাও। আমরা 48 ঘন্টার মধ্যে 48 আওয়ার্সের মধ্যে আমরা সেই ম্যাথটা তোমাদেরকে করে ভিডিও করে তোমাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। ক্লিয়ার? যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যে কোনো ম্যাথস বা যে কোনো প্রবলেম হোক এডুকেশনের, সেটা আমাদেরকে জাস্ট জানাও। আমরা তোমাদের জন্য সবসময় আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, কথা দিচ্ছি। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার শুধুমাত্র একটা গাছ নয় যে একটা গাছ ঝড়ে ভেঙে পড়লে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বন্ধ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পুরো টিম, এই ইউনিট অফ পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড, এটা একটা কোম্পানি যার সিইও চেঞ্জ হবে, কিন্তু এই কোম্পানি কখনো কিন্তু ভেঙে পড়বে না। এই কোম্পানির বিভিন্ন টিচাররা যারা রয়েছে বা যারা মানে নন টিচিং স্টাফ রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে এখন বর্তমানে 18 জন টিম মেম্বার রয়েছে আমরা, কিন্তু আগামীতে ধীরে ধীরে টিম মেম্বার কিন্তু আরো বাড়বে, বই কিন্তু কখনো কমবে না। তো আশা করছি তোমাদের সহযোগিতার যে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, প্রত্যেকের কাছে পৌঁছে দাও আজকের এই ক্লাসটি, যেন প্রত্যেকে আমাদের এই ভিডিওগুলো দেখে তারা ম্যাথমেটিক্সে যে একটা ভয়, যে দুর্বলতা, সেই দুর্বলতাটাকে কাটিয়ে উঠে যেন পরীক্ষায় খুব ভালো করে বেরিয়ে যেতে পারে, পাস করতে পারে। তার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।